কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। অনেক দিন বাদে হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আমার ছোট্ট গোপু সোনার জন্মদিনের ভিডিও, যেটাকে তোমরা জন্মাষ্টমী বলো বা কৃষ্ণাষ্টমীও বলতে পারো। গতকাল প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও মাঝে মাঝেই ঝমঝমিয়ে আবার আসছে। আমি সকালে ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিলাম। সারা বছর নিত্য পুজোর জন্য যেটুকুনি বাসনের প্রয়োজন হয় সেটুকুনি তো বার করা থাকে। বিশেষ কোনো পুজো থাকলে তখন এই ঠাকুরের বাসনগুলো নামানো হয়, পরিষ্কার করে পুজো হয়ে গেলে আবার সেগুলো তুলে রাখা হয়। এই জন্মাষ্টমী উপলক্ষে বাসন যেগুলো বেরিয়েছে পরিষ্কার করে নিয়ে স্নানটা সেরে নিলাম। আর স্নানের সময় আমি না একটু ওই বালতির জলের মধ্যে একটু গঙ্গার জল ছিটিয়ে নিই, ওই নিয়ম রক্ষা বলা যেতে পারে, কারণ এখন তো আর গঙ্গায় যাওয়া হয় না, তো ওই জলের মধ্যে একটু গঙ্গার জল মিশিয়ে স্নান করে নিই। পুজোর কোষাকুষি থেকে শুরু করে পঞ্চপ্রদীপ এই ধরনের পিতলের বাসনগুলো বেশিরভাগ সময় ইউজ হয় না বলে, বা ইউজ হতে হতে আস্তে আস্তে তেল চিটচিটে হয়ে যায় বা কালো হয়ে যায়। তো এইগুলোকে চকচকে করার একটা পদ্ধতি আপনাদের আজকে বলে দিই, শুনুন। এই জিনিসগুলো না কিছুক্ষণ গরম জলের মধ্যে সার্ফ দিয়ে এই বাসনগুলোকে মিনিট 15 কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর লিকুইড, যে আমাদের ভিম লিকুইড বা প্রিল লিকুইড যেগুলো আছে বাসন মাজার, সেইগুলো দিয়ে ওই স্টিলের যে উলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কয়েকবার ভালো করে ঘষে নেবেন। তারপরে এই গরম জলের মধ্যে ভালো করে বাসনগুলোকে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবেন তেঁতুল। সেই তেঁতুল দিয়ে এই পিতলের বাসনগুলোকে আরেকবার করে ঘষে নেবেন, দিয়ে আবার গরম জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন কি সুন্দর চকচক করছে এই ঠাকুরের বাসনগুলো। আমি না এইভাবেই ঠাকুরের বাসন পরিষ্কার করি। ধুলোতে আমার খুব ডাস্ট অ্যালার্জি, তো এই কাজটা ওই জন্য প্রীতমকেই দিয়েছি, বললাম ঠাকুরের জায়গাটা খুব ভালো করে মুছে দাও, তারপর আমি ঠাকুরের জায়গাটা সাজাবো। কারণ এখন যেই আমি ধুলো ঝাড়বো না, সঙ্গে সঙ্গে ট্রিগার হয়ে যাবে, সারা দিন হাঁচি হবে। প্রীতম খুব সুন্দর করে ঠাকুর আসনটা আমার পরিষ্কার করে দিয়েছে। এর পরিষ্কার আসন পেতে প্রতিটা ঠাকুরকে সাজাবো, বসাবো, গোপালকে শয়ন থেকে তুলবো, স্নান করাবো। আমি না বাস্তুমতে কয়েকটা জিনিস একটু মানি, এই ঠাকুর আসনের ক্ষেত্রেই বলি, যে ঠাকুর ঘর এমন জায়গায় বানানো উচিত বা দেবদেবীর আসনটা এমন জায়গায় হওয়া উচিত যাতে পুজো করার সময় যখন আপনি পুজো করছেন আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে। এটা হয়তো আপনারাও অনেকেই জানেন, কিন্তু ফ্ল্যাট বা বাড়িতে সবসময় তো সমান জায়গা থাকে না, তাই সবসময় সমানভাবে ঠাকুর রাখা হয় না। তো আমার এটা পসিবল হয়েছে, তাই আমি এইভাবেই রেখেছি। আর একটা জিনিস আমি মানি, আপনাদেরকেও বলবো, বাস্তু অনুযায়ী না কখনো সিঁড়ির নিচে ঠাকুরঘর তৈরি করবেন না, বা বাথরুমের পাশে ঠাকুরঘর তৈরি করবেন না। এটা একদমই ভালো লাগে না দেখতে। আর এই সিঁড়ির ওপর দিয়ে আমরা হেঁটে যাই বা বাথরুমটা পাশে ঠিক রাখাটা ভালো দেখায় না। তো এই জন্য আমি এই দুটো জিনিস মানি, আপনাদেরকেও বললাম। এবার গোপালের অভিষেকের জন্য আমি পঞ্চামৃত তৈরি করছি। দুধ, চিনি, ঘি, মধু আর দই, এই 5টা জিনিস মিশিয়ে না পঞ্চামৃত তৈরি করে গোপালকে জন্মাষ্টমীর দিন স্নান করাতে হয়। অনেকে তো রেগুলার এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তবেই গোপালকে আসনে বসায়, কিন্তু আমার পক্ষে সত্যি প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় না বলে আমি এই জন্মাষ্টমীর দিনটাই এই নিয়মটা পালন করি। অ্যামিও খুব পছন্দ করে গোপুদাদাকে স্নান করাতে, তো অ্যামিও স্নান করাচ্ছে। গোপালকে এই পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি গঙ্গা জল দিয়ে ভালো করে আরেকবার স্নান করিয়ে দিই। তবে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় একটা জিনিস মনে রাখবেন, কখনো ওই দই বা দুধটা না বাসি দেবেন না, একদম টাটকা দই বা দুধ দিয়ে গোপালকে স্নান করাবেন। এবং এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো, এই স্নানের জলটা কিন্তু কখনোই ফেলে দেবেন না। এই জলটা বাড়ির সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন, বা বাইরেও যদি কেউ থাকে তাকেও বিতরণ করতে পারেন, এটা ভীষণই মঙ্গলের। আর স্নানের পর আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দেবো আজকে ফুল, মালা, নতুন জামা কাপড়, গয়না দিয়ে। আর আমার ছোট্ট গোপালই, মানে আমি তো পিছু ছাড়ার পাত্র না, সে বলে আমিও সাজাবো। তো ও বসে আছে, আমি যতক্ষণ ধরে সাজাচ্ছি ও দেখছে, আমার হাতে হাতে সাজিয়ে দিচ্ছে। এইবার গোপালের জন্য এরকম কমলা রঙের একটা মিষ্টি জামা এনেছিলাম, গয়না টয়না দিয়ে সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
ভোগবানের জন্য যা যা রান্নার জিনিসের প্রয়োজন সমস্ত সরঞ্জাম এখানে আগে থেকে এনে রাখা হয়েছে। আর শ্রীকৃষ্ণের ভাদ্র মাসে জন্ম হওয়ার কারণে পাকা তাল শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য তালের বড়া, তালের লুচি, তালের মালপোয়া, তালের ক্ষীর এই ধরনের তাল দিয়ে বানানো সুস্বাদু খাবার কিন্তু ভগবানকে অর্পণ করা হয়। আর আজ যেহেতু ভগবানের জন্মদিন, তাই সবার প্রথমে আমি পায়েস দিয়েই আমার রান্না শুরু করব। ঠাকুরের ভোগ করব বলে আমি আগের দিনই পুরো রান্নাঘরটা খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবং নিত্য ব্যবহৃত যে সমস্ত বাসনপত্র জিনিসপত্র সেগুলো আমি এখান থেকে একটু সরিয়ে রেখেছি। এবার আমি ঠাকুরের পায়েসটা বানাবো বলে এখানে 2 লিটার দুধ নিয়েছি, সেটাকে খুব ভালো করে আগে জাল দিয়ে নেব। এবার 2 মুঠো গোবিন্দভোগ চালের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রাখছি। দুধটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ। তারপর দুধটাকে খুব ভালো করে ফোটাতে থাকবো। একদম মিডিয়াম ফ্লেম থেকে একদম লো ফ্লেমের মধ্যেই রাখতে হবে দুধটাকে, যাতে দুধটা ভালো করে একটু ঘন হয়ে আসে। দুধ যখন ভালো ঘন হয়ে আসবে তখন আমি এই ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে লো ফ্লেমে চালটাকে সেদ্ধ হতে দেব। চালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি। একদম শেষে কিন্তু চিনিটা দিতে হবে, চিনি আগে দিয়ে দিলে কিন্তু চালটা ভালো মতো সেদ্ধ হবে না। চিনি দেওয়ার পরই পায়েসটা নামিয়ে নেব। পায়েসটা হয়ে গেলে আমি একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি বসাবো আগে। আচ্ছা, আজকে আমি তো উপোস করেছি, আপনারাও কি পুজো আচ্ছার দিন একটু উপোস করেন? মানে এই ভগবানের ভোগ রান্নার সময় বা ভগবানের কাজ করার সময় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। অনেকেই উপোস করে পুজো করেন কারণ শরীরটাকে মনটাকে শুদ্ধ করার জন্য, পাশাপাশি ঈশ্বরের কৃপা অর্জন করার জন্য। আমি ছোটো থেকেই মাকে দেখে এসেছি উপোস করে পুজো করতে, তো তাই আমিও আজ উপোস করেছি। কিন্তু অনেকে আবার খেয়ে দিয়েও ঈশ্বরকে পুজো দেন। তবে আমার মনে হয় যে পুজোর জন্য কিন্তু শুধুমাত্র উপোস করাটাই জরুরি একেবারেই নয়, তাতে যে ঈশ্বর সন্তুষ্ট হন এটা আমার মনে হয় না। খেয়ে দিয়েও ভগবানকে ডাকা যায়, তাতেও ঈশ্বর সন্তুষ্ট হন। এবার আমি খিচুড়ি চাপাবো। তার জন্য মুগ ডালটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। যখন ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর ডালটার রঙটা একটু লালচে হয়ে আসবে তখন ডালটাকে তুলে নেব, দিয়ে ডালটাকে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নেব। এবার গোবিন্দভোগ চাল নেব এবং গোবিন্দভোগ চালটাকেও আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আমি এখানে চাল আর ডালের পরিমাণটা নিয়েছি 1 কেজি আমি চাল নিয়েছি আর তার সাথে 750 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এবার 1/2 চামচ হলুদ দিয়ে এই মুগ ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করতে দেব। মুগ ডালটা ততক্ষণ সেদ্ধ হোক, এবার আমি মশলাটা বানিয়ে নিই। ভোগের খিচুড়ির মশলার জন্য আমি এখানে 50 গ্রাম মতো আদা নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য একটু রাঁধুনি আর গোটা জিরে দেব। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। রাঁধুনি দিলে না ভোগের খিচুড়ির স্বাদ একদমই পাল্টে যায়, খুব সুন্দর হয় খেতে। একবার বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5-6টা গোটা শুকনো লঙ্কা আর 4-5টা তেজপাতা দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। এটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ এটা থেকে বেরোচ্ছে। এরপর লঙ্কাগুলো হালকা একটু কালো হয়ে এলেই এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো আর তার সাথে সাথেই বানিয়ে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে না দিলে কিন্তু হলুদটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মশলাটা ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখনই তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি খিচুড়িতে একটু টমেটোর স্বাদ পছন্দ করি, তো তার জন্য আমি 2-3টে টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর মোটামুটি 10 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দেব। নুন দেওয়ার পর মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মাঝারি ফ্লেম রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো। অন্যদিকে মুগের ডালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, একদম গলে আসবে, তখন কিন্তু এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে গোবিন্দভোগ চালটাকে আর মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। 80% মোটামুটি
চাল ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এই কষিয়ে নেওয়া মশলাটা এবার ওই চাল ডালের মধ্যে দিয়ে দেবো। এবার এই খিচুড়িটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আরেক দিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিচ্ছি। তার মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে আগে থেকে। সেই ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা এই ঘিতে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে এই ঘি সমেত কাজু কিশমিশটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খিচুড়িতে একটা আলাদা মাত্রা দেয়, খুব ভালো লাগে। আর যদি নুন লাগে স্বাদ মতো একটু নুন দেব, আর 1 চামচ চিনি দেবো। প্রচণ্ড বেশি চিনি দিলে কিন্তু খিচুড়ি ভালো লাগে না, তাই 1 চামচই খিচুড়িতে চিনি দিচ্ছি। আর দেব স্বাদ মতো গরম মশলার গুঁড়ো। তবে একটা জিনিস মনে রাখবেন, খিচুড়ি কিন্তু যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে আসবে, তাই খিচুড়ি নামানোর সময় একটু পাতলাই কিন্তু রাখবেন, খুব বেশি গাঢ় করে দেবেন না। আমি আসতাম বলে ঠিক করবো, নাহলে লেগে যেত। রান্নার কিচ্ছুটি জানে না, তবুও ক্যামেরা চলছিল বলে রান্না করতে দেখাতে এসেছিল। ব্যাস, হাতটা পুড়ে গেছে। এইরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের সাথেও ঘটে, আমার সাথে তো সারাক্ষণ ঘটছে। এরপর আলুর দমটা চাপিয়ে দিলাম। আলুর দম হতে থাক, সেই ফাঁকে আমি একটু ভাজাগুলো কেটে নিই। আমি, মা, বাবা, প্রীতম সবাই আজকে কাজ করেছি। তো বাবাকে বলেছিলাম একটু নারকেল নাড়ু করব, নারকেলগুলোকে একটু কুড়ে দাও। মা সবজিগুলো কাটতে লেগেছে, আমিও সবজি কাটছি। তারপর আবার তালটাকে মারতে হবে তালের বড়া করার জন্য। আজ আমি, মা, বাবা, প্রীতম 4 জনেই উপোস করেছি, শুধুমাত্র অ্যামি খেয়েছে। এই যে উপোস ব্যাপারটা বলি, একটু আগেই যেটা বলছিলাম যে মানে খেয়ে দিয়ে পুজো করলে কি ঈশ্বর সন্তুষ্ট হন না, এরম কোনো ব্যাপার নেই। খেয়ে দিয়েও পুজো করা যায়, মন থেকে ঠাকুরকে মানলে ঠাকুর সবার পুজো নেন, এরম কোনো ব্যাপার নেই। তবু উপোস করার না একটা বৈজ্ঞানিক দিকও আছে, ভালো দিক। উপোস করলে না শরীরের অনেক উপকারও হয়। এরম মাঝে মধ্যে যদি ঠাকুরের পুজোর কারণে আমরা মাঝে সাঝে উপোস করি, তাহলে যে মানে মেনলি যে শরীরের মেন সমস্যা সেটা হলো হজমের সমস্যা। মানে হজম শক্তি ঠিকঠাক থাকে না বলেই শরীরে নানান রকম অসুখ দেখা দেয়। তো এইরকম মাঝে মাঝে যদি আমরা ঠাকুর পুজোর কারণে খাবার না খাই, সেক্ষেত্রে কিন্তু হজমেরও কোনো প্রয়োজন হয় না খাবার না খেলে, ফলে হজমের গোলমালটাও কিন্তু দেখা দেয় না। তাই মাঝের মধ্যে এরকম ধর্মীয় কারণে উপোস করলে কিন্তু শরীরের বরং ভালোই হয়, ক্ষতি হয় না। তবে অনেকের কিন্তু খালি পেটে টানা থাকলে গ্যাসের সমস্যা হয়। তাদের আমি বলবো, ওই ঠাকুর ভক্তির কারণে গ্যাসের সমস্যা করে শরীরকে কষ্ট দিয়ে এরকম করে কখনোই করবেন না। সামান্য কিছু খেয়ে নেবেন। একেবারেই উপবাস করলে যে কিছু খাওয়া যায় না, এটা ভুল কথা। ফলমূল খাওয়া যায়, ড্রাই ফ্রুটস খাওয়া যায়, শরবত খাওয়া যায়, দইয়ের শরবত, আখের রস খাওয়া যায়, জুস খাওয়া যায়। তো এইগুলো আমরা খেয়েও কিন্তু করতে পারি। খিচুড়ি, আলুর দম, লুচি, তালের বড়া, নারকেলের নাড়ু, 5 রকমের ভাজা, সমস্ত ভোগের উপকরণ কমপ্লিট। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ঠাকুরের ফলমূল কাটা, আলপনা দেওয়া। তো এর আগে আমি সরস্বতী পুজোতে অ্যাক্রিলিক কালার দিয়ে আলপনা দিয়েছিলাম, যেটার মোটামুটি স্থায়িত্ব বেশ কিছুদিন থাকে। তো এখনও পর্যন্ত সেই আলপনা রয়েছে। আজকে খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া হচ্ছে। আমি জাস্ট অ্যামিকে শেখানোর জন্য একটু আলপনা দিচ্ছি আজকে, কারণ আজকে অ্যামিই বলেছে আলপনা দেবে। তো ও তো অত ভালো পারে না, যেটুকুনি পারে ওটাই ওর আনন্দ। তো আমি বলেছি, যাগ্গে গোপাল ঠাকুরের পুজো, তুই আলপনা দে, যা পারিস তাই দে। এমনিও মুলতানি মাটির আলপনাটা ক্ষণস্থায়ী, মানে বেশি দিন থাকে না। তবে পুজো আচ্ছার দিনে আলপনা দিলে বেশ ভালো লাগে। তো ও সব দুয়ারে দুয়ারে আলপনা দিয়েছে, ঠাকুরের জায়গায় আলপনা দিয়েছে। মা আমার সমস্ত ফলমূল কেটে সুন্দর করে ঠাকুর জায়গাটা সাজিয়ে দিয়েছে, ফল টল কেটে। তো সবাই মিলে মোটামুটি পুজোর গোছগাছ কমপ্লিট। এবার পুজো শুরু হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজেন রাধা কৃষ্ণ চরণার বিন্দে জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি কৃষ্ণ ভজিবার তলে সংসারে আইল মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি ফলরূপে পুত্র কন্যা দানে ভাঙ্গি পড়ে কালরূপে সংসারেতে দুঃখ বাসা করে জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণ জনার্দন জন্মেন ধরাতে বৈশিষ্ট্য বলেন রাজা শুভভক্তি মনে বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু কিসের কারণে জন্মিলেন ধরাধামে দেবকী আমাদের বাড়ির নন্দনে জন্মাষ্টমী উৎসব এইভাবেই পালন সেই করা হয় কথা প্রতি রাজা। বছর। এই বছরের ভিডিও তো আমি হ্যাপি উইথ আমি এই চ্যানেলে আপলোড করলাম। আমার আরও একটা চ্যানেল আছে ইউটিউবে, বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টো। যারা দেখেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম। ওখানে আমার পুরনো জন্মাষ্টমীর ব্লগগুলো শেয়ার করা আছে। যদি আপনারা দেখতে চান ওই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন। আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, টাটা।